বিমান চলাচল এবং উড্ডয়নের যে জায়গা তার এত কাছে এরকম একটা স্কুল এন্ড কলেজ এবং স্থাপনা, এটা আসলে আমরা এর আগেও জেনেছিলাম যে মাইলস্টোনের এখানে ক্যাম্পাস করা নিয়ে আহ, আসলে নানান ধরনের কথা ছিল এবং এক পর্যায়ে আসলে তাদেরকে ক্যাম্পাস করার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু কিছুটা পাশ কাটিয়েই তারা এই ক্যাম্পাসটা করেছিল। যে আমার কাছে এই সংক্রান্ত একটা বক্তব্য আছে সমকালের সৌজন্য, আমি বক্তব্যটা দেখাই, তারপরে আমি শিওর যে আপনি যখন এই আন্দোলনটি চলেছে আপনি কাভারও করেছেন, আমি বিশ্বাস করি, রাইট? আমরা মানববন্ধন কভার করেছিলাম। রাইট। সো আমি একটু এই বক্তব্যটা, একজন প্রাক্তন শিক্ষার্থী তার একটা বক্তব্য আছে এই সংক্রান্ত, যে তারা এটি চায়নি, মানে সরকার এটি চায়নি যে এটি এখানে এখানে হোক। একটু বক্তব্যটা দেখে আসি। এটা দায়ভার কে নিবে? এই জায়গায় তো এটা করারই কথা ছিল না। এই স্কুলটা করা হয়েছে, কলেজটা করা হয়েছে, আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যে এখানে স্কুল করা যাবে না। এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মধ্যে বাধাপ্রাপ্ত হবে। আমি ছোটকাল থেকে মাইলস্টোনে পড়ে আসছি। হ্যাঁ, মাইলস্টোনের সম্পর্কে আমার আন্তরিক ভালোবাসা, আমার টিচারদের প্রতি আমার অনেক ভালোবাসা, কারণ তারা আমাদেরকে বড় করছে। বাট দ্য থিং ইজ, যখন এই জায়গায় এই স্কুলটা করা হয়েছে, কলেজটা করা হয়েছে, আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যে এখানে স্কুল করা যাবে না। এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মধ্যে বাধাপ্রাপ্ত হবে। সো আমরা এখানে আপনাকে অ্যাকোয়ার করে জমি নিয়ে নিব, এখানে আমরা র্যাবের বেস করব। তো তারপর হচ্ছে স্কুলের টিচাররা হচ্ছে তারপরে স্টুডেন্টদেরকে বলা হলো যে প্রোটেস্ট করার জন্য, যে না আমাদের ল্যান্ড এখানেই থাকবে। তো আমার এখন আজকের ঘটনার কারণ হচ্ছে যে এত বড় একটা ঘটনা হলো, এটা দায়ভার কে নিবে? এই জায়গায় তো এটা করারই কথা ছিল না। আজকে যদি একটা বিল্ডিং এ পড়তো, হয়তো বা কয়েকজন মুরব্বী মারা যেত কিংবা বয়স্ক মানুষ মারা, এত লাখ লাখে মানে মানে এত ছোট ছোট বাচ্চাগুলো যে আজকে মারা গেছে, এগুলো কি মাইনে নেওয়া যায়? আমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা এটা নিয়ে একটু বিশ্লেষণ করবেন আর একটু উইলি, মানে আপনি যখন মানববন্ধন কাভার, ওই কথা কি মানে সত্যতা যৌক্তিকতা যদি একটু বলতেন। আমি আসলে বেশ কয়েক বছর আগে মানববন্ধনটা আসলে আমি পুরোপুরি কভার করিনি, তবে আমি এরকম একটা নিউজ করেছিলাম, হয় না, আপনি তো জানেন আমরা আসলে ডেস্ক রিপোর্ট অনেক কিছুই করি, তো পুরোটা আমি হয়তো ফিল্ডে কভার করিনি, কিন্তু আমার মনে পড়ে যে আমি এরকম একটা ডেস্ক রিপোর্ট করেছিলাম। তো আমি আপনাকে হয়তো একটু ঘাটাঘাটি করে তারিখটাও জানাতে পারবো। তবে হ্যাঁ, এই অভিযোগ কিন্তু আমরা ভীষণ রকম শুনেছি, এবং আজকে বিমান বাহিনীর তরফ থেকেও যদিও এগুলো কিছু বলা হয়নি, ওই অভিযোগগুলো আমরা পেয়েছি বেশিরভাগ আসলে অভিভাবক থেকে। তারা বলছিল যে এইখানে ক্যাম্পাসে আনার আগে আসলে এই ধরনের প্রোটেস্ট হয়েছিল, এরকম করতে দেওয়া হয়নি, এবং বিমানের এত কাছাকাছি জায়গায় এটা আসলে কেন করা হয়েছিল। মানে তারা যেহেতু শোকাহত ছিল এবং অনেকেই তার শিশুদেরকে খুঁজে পাচ্ছিল না, সে কারণে কিন্তু তারা আমাদের সাথে এই ধরনের কথা আসলে অনেকে বলেছে, এবং এটি নিয়েও অনেক শিক্ষার্থী কিন্তু প্রশ্ন তুলেছিল। যেরকম কিছু শিক্ষার্থী আবার বলেছে যে পাইলট কেন আমাদের ক্যাম্পাসের উপর দিয়ে উঠাতে গেল, কেন এই আবাসিক ভবনের উপর দিয়ে গেল। কিন্তু আপনি যদি দেখেন যে আমরা কিন্তু এই যে বিমান ওঠা নামা এবং এয়ারপোর্টের আশেপাশে ভবনের এক ধরনের কত তলা হতে পারবে এবং কত তলা পরে আর ভবন উঠানো যাবে না, এই ধরনের নানা নীতিমালা আছে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, কেউ আসলে নীতিমালা তোয়াক্কা করে না। ওই অঞ্চলে হওয়ার কথা 5 তলার বেশি ভবন হওয়ার কথা না, কিন্তু আমরা ওই অঞ্চলে দেখছি আসলে 12, 13, 14 তলা ভবন আছে। তো এইটা আসলে নীতিমালার তো তোয়াক্কা করে না। তার উপর একটা স্কুল কিভাবে সিভিল এভিয়েশনের অনুমতিটা পেল এখানে? আমি আসলে এটা ডিটেইলসটা আসলে এখনো জানি না। আমি বুঝতে পেরেছি। আরেকটি বিষয়, আমি আমি অনেকের কাছে শুনছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি জানেন যে ঢাকা ঢাকা মেডিকেলের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ন ইউনিট, এটি প্রতিষ্ঠা করেছিলেন শামসুল হোসেন, ডক্টর শামসুল হোসেন। তিনি এই মুহূর্তে তাকে জেলে আটকে রাখা হয়েছে, অনেকেই তাকে মুক্তি দিতে বলছেন। জি না, এটি আসলে সম্ভবত সত্য নয়, তিনি জেলে নেই, আমরা এটা খোঁজ নিয়েছিলাম এবং তার সাথে যোগাযোগ করা হয়েছিল যে এই মুহূর্তে তিনি আসলে বার্নে আসতে চান কিনা। সম্ভবত তিনি প্রশ্নটি এড়িয়ে গেছেন, কে যোগাযোগ করেছিল আমি জানি না, তবে আমি এতটুকু নিশ্চিত যে উনি জেলে নেই এবং উনি আত্মগোপনে আছেন সম্ভবত, যদিও উনি টেকনোক্রেট কোটায় মন্ত্রী ছিলেন, কিন্তু উনি আসলে জেলে নেই। আরেকটি বিষয় সবাই খুব বলছে, মানে দুটি বিষয় আমি আপনার কাছে রাখবো। এই পুরো প্রশিক্ষণ বিমানটি অনেক পুরনো, যেটি নাকি এখনো আর কিন্তু একটু ইন্টারাপ্ট করি, আমরা যখন কভার করছিলাম তখন আমি দেখেছি চায়নাদের একটা দল, 4 সদস্যের একটি দল স্পটে আসে। তখনই আমার প্রশ্ন হয় যে কেন আসলে চাইনিজ এই টিম এসেছে। আমি তাদেরকে বের হওয়ার পর 2বার প্রশ্ন করেছিলাম যে আপনারা কি দেখেছেন। তখন আমি খুঁজতে থাকলাম, পরে জানতে পারলাম যে বিমানটি আসলে 2011 থেকে সম্ভবত 13 সালে, 11 থেকে 13, 11তে বাজেট হবে এবং 13 সালে চায়না থেকে, চীন থেকে কেনা হয়েছিল, এবং তাদেরই কিন্তু একটা টিম এসে দেখেছিল। এবং আইএসপিআরও কিন্তু আজকে জানিয়েছে বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে এই যুদ্ধ বিমানটিতে যান্ত্রিক গোলযোগ তৈরি হয়েছিল এবং তার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। তো বিমানে আসলে ত্রুটি ছিল, এটা তো তারা স্বীকারই করেছে, এবং বিমানটি আসলে 2013 সালে চায়না থেকে কেনা। বলা হচ্ছে এখানে এটা 1996 সালের মডেল। 96 সালের মডেল কেন আসলে যুদ্ধ বিমান, তো আসলে কেউ ইউজ করা বিমান কোনো বাহিনী কেনে না,
কারণ এটা তো আসলে মিসাইল নিক্ষেপের জন্য বা অন্যান্য যুদ্ধের নানান সরঞ্জাম বহনের জন্য কেনে। তো এটি সত্যতা আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি এটি 13 সালে চায়না কোম্পানির মাধ্যমে বাংলাদেশে এই যুদ্ধ বিমানটি আনা হয়েছিল। এখন আরো একটি মানে কথা খুব একদম আপনি জানেন যে আমরা গুজব বেশি বিশ্বাস করি, মিথ্যা বেশি বিশ্বাস করি, এবং রটেও খুব ফাস্ট, বাতাসের চেয়েও বেশি গতিতে মিথ্যা রটে যায়। হ্যাঁ, এখন আমরা শুনতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন একটা অ্যানোনিমাস একটা পেজ থেকে বলা হয়েছে, গতকাল একটা পোস্ট দেওয়া হয়েছে যে এরকম একটি ভবন বিধ্বস্ত হবে, অনেক শিশু মারা যাবে। এটার বিষয়টা কি জানেন নাকি? এটি 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 আমরা দেখেছি। এটি কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং বিভিন্ন গ্রুপ কাজ করা শুরু করেছে, এবং একটি গ্রুপ বলেছে বিষয়টি পোস্ট করা হয়েছিল নাইজেরিয়া থেকে। নাইজেরিয়া থেকে পোস্ট করা বলেও, এবং পরে কোনো একটা গ্রুপ আসলে হয় কি, আপনি তো জানেন যে ঘটনা ঘটার পরে আপনি আপনার যে কোনো পোস্টের উপরে এডিট চালাতে পারবেন। তো এটি আসলে ঘটনার পরেই সম্ভবত এডিট করা। যেমন তারা গুজবের মধ্যে আরো একটা গুজব ওই পেজ থেকে পরে আমি দেখলাম সন্ধ্যার পরে চালানো হয়েছে যে দেখেন আমরা তো গতকাল বলেছিলাম এরকম একটা ঘটনা ঘটবে, আপনাদের শিশুদের উপর নজর রাখেন। আজকে আমরা বলছি আগামীকাল গাউসিয়াতে মানে কয়েকদিনের মধ্যে গাউসিয়াতে বোম্বিং হবে। তো এরকম তো গুজবের আসলে একটা শ্রেণী তো চেষ্টাই করে গুজব রটানোর। তো বিভিন্ন জায়গা থেকে ফ্যাক্ট চেকাররা বলছে যে এটা আসলে নাইজেরিয়া থেকে পোস্ট করা হয়েছে, এবং সম্ভবত হ্যাকার গ্রুপ থেকেই পোস্ট করা। এমনিতে আমাদের দেশে, আপনার কাছে শেষ প্রশ্ন এটি, আমাদের দেশে সবসময় দেখা যায় যে কোন একটা দুর্যোগ ঘটলে পরে তখন ওই যে হতাহতের সংখ্যা কেমন করে কমিয়ে রাখা যায়, সরকার মনে করে এটি বোধহয় তাদের একটা ব্যর্থতা, এবং এটি আবার মানুষ সে কারণে তারা সত্য কথা বললেও মানুষ আর বিশ্বাস করতে চায় না, কারণ প্রথম থেকে একটা ঢাক ঢাক ঘুরঘুর ব্যাপার থাকে। তো এইবার সেই বিষয়টা কেমন দেখছেন? এবার সেই বিষয়টা প্রকট দেখছি। আমরা যারা রিপোর্ট করি, রিপোর্ট তো অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশ হয়। তো আমার যে রিপোর্টটা ছিল সেটা আমি 10টায় যখন আপডেট করি, আমি নিহতের সংখ্যা 20 দিয়েই আসলে আপডেট করেছি, কারণ আসলে আমরা আর কোনো জায়গা থেকে তথ্য পাবো, আমার তো পার্সোনালি আসলে চেক করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমি যখন রিপোর্টটা করে চলে আসলাম, আমি দেখলাম আমার রিপোর্টের নিচে প্রায় অনেক কমেন্ট, 100 মতো কমেন্ট, এবং সেই 100 কমেন্টই বলা হয়েছে যে মারা গেছে 100 বেশি, বলছেন আপনারা 20, আপনারা মানে মিথ্যা, আপনারা আসলে সত্য কথা বলেন না। কিন্তু আমি দেখলাম কোনো চ্যানেলই আসলে 20-এর বেশি দেয়নি। কারণ আসলে আপনি জানেন, আপনি আমাদের মানে অগ্রজ, আপনি আমাদের সাথে আগে সাংবাদিকতা করেছেন, তো আপনি জানেন যে আসলে বাংলাদেশে কি হয়। তো আমাদের যে অফিসিয়াল তথ্যগুলো আসে, হাসপাতাল থেকে আসে, প্রশাসন থেকে আসে, অথবা যেহেতু এটা বিমান বাহিনীর বিষয় আইএসপিআর থেকে আসবে, এসব জায়গায় আমরা আসলে তথ্যগুলো নিশ্চিত হই। সেই জায়গাতে হতাহতের সংখ্যা আমরা আসলে আমাদের অ্যাজাম্পশন যদি বেশিও হয় যে না এই ক্লাসে আসলে এতজন ছিল, এতজনের মধ্যে এতজন মারা গেছে, এতজন 90% বার্ন, আমি কিন্তু আসলে নিশ্চিত না হওয়া পর্যন্ত বলতে পারবো না। কিন্তু যারা মানুষ, যারা স্টুডেন্ট, যারা ওই জায়গায় ছিল, ওই মুহূর্তে ছিল, তারা আসলে বারবার বলছে হতাহতের সংখ্যা আসলে অনেক। এবং আমরা যখন ভক্স পপ নিচ্ছি, যখন বলতেছে আপনারা বলতেছেন 16, আপনার টেলিভিশনে দেখাচ্ছে 17, আপনারা তো মিথ্যা কথা বলতেছেন, এখানে তো অনেক বেশি হয়েছে। কিন্তু আসলে আমরা মানে গণমাধ্যম কর্মীরা অন্যদেরকে বোঝাতে পারি না যে আমাদেরও আসলে কিছু মানে তথ্যের মানে নিশ্চিত হওয়ার বিষয় থাকে। আমরা আসলে সব ধরনের তথ্য অ্যাজাম্পশনের ভিত্তিতে অনেক কিছু দেওয়া সম্ভব হয় না। তবে হ্যাঁ, প্রচুর মানুষ, অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমরা যারা মানে ঘটনাটা এরকম ছিল যে রাত 8:30টায় যখন বিমানের ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া শেষ হয়ে গেল এবং ট্রেন চলে গেল, তারপরও যেসব মানুষ আসলে উৎসুক জনতা ছিল, তারাও বলছে 100 জনের বেশি মনে হয় এখানে মারা গেছে। মানে তখন যখন আমি অফিসে ব্যাক করছি, তারপরে আমি মনে করলাম যে যাওয়ার আগে আমি আরো 2-4 জনের সাথে কথা বলি, আরো 4টা হোয়াটসঅ্যাপ নেই, দেখি কি বলে। তো তারা বলছে এখানে তো মনে হয় 100 জন মারা গেছে, আমি তো ওই সময় ওইখানেই ছিলাম। মানে এরকম আসলে। কিন্তু কতজন, মানে আপনারা কি এরকম কোনো কিছু, আমরা যেমন ধরেন আমি যখন রিপোর্টিং করতাম সাধারণত নিখোঁজের একটা তালিকা করতাম যে এতজন অফিসিয়ালি, নিখোঁজের তালিকা কিন্তু দেওয়া হয়নি, নিখোঁজের তালিকা এখনো দেওয়া হয়নি। এবং তখনই আমরা হচ্ছে যে অ্যাপসটা বের করার চেষ্টা করলাম, যে অ্যাপসে লগ ইন করে আসলে নিখোঁজ মানে কতজন অ্যাটেন্ড করেছে এবং নিখোঁজ আসলে কতজন আছে সেটি কিন্তু এখনো আসলে প্রকাশ করা হয়নি। কারণ আমরা স্কুল কর্তৃপক্ষ, এসব ঘটনা কি হয় যে যেই ঘটনা বা যাদের সাথে ঘটনা তাদের কেউ না কেউ প্রতিনিধিত্ব করে গণমাধ্যমের সাথে কথা বলে। এখানে কিন্তু আমরা ওই যে যখন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষক এবং শিক্ষার্থীদের এক ধরনের ভেতরে একটা ঝামেলা হলো, তারপরে কিন্তু আমরা কোনো শিক্ষক প্রতিনিধি বা প্রিন্সিপাল কাউকে আসলে আমরা খুঁজে পাইনি। এবং অনেকবার আমরা খোঁজার চেষ্টা করেছি, অনেক শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা আসলে বললো না। আমরা ইভেন মানে এটা আসলে যেহেতু আধুনিক যুগ, শুধু খাতা পুড়ে গেছে বলে আমি জানবো না আমার কয়জন শিক্ষার্থী আসছে, এটির আসলে কোনো সুযোগ নেই। সুসানা, তো আমি এখানে একটা কমেন্ট করি। হ্যাঁ, জি প্লিজ। আপনি কথা বললেন, আপনি এখানেও দেখেন টেক্সাসের এই সময় বন্যাটা হলো, প্রথমে কিন্তু মাত্র 4-5 জনের কথাই বলছিল, ইভেন্চুয়ালি নাম্বারটা 100-এর উপরে চলে গেছে। এখন ডেথ ডিক্লেয়ার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী করে না, ডেথ ডিক্লারেশন ডাক্তারদের করতে হয়, এবং ওই ডিক্লারেশন ছাড়া আপনি কখনোই বলতে পারেন না কে মারা গেছে। তো এই
যেই বডি বলেন বা ইনজুর্ড বলেন যাদেরকে হসপিটালে নিয়ে যে প্রপার যে ডিক্লারেশন, এটা ছাড়া আসলে কেউ এটা বলার কথা না। হ্যাঁ, আপনি বলতে পারেন নিখোঁজ হয়ে আছে বা আপডেট জানতে পারি না, কিন্তু মানুষজন বলে 100 জন মারা গেছে, এটা মানে একটা ডাক্তারও তো যে সময় আপনার ডেথ সার্টিফিকেট লিখে আমাদের হাইয়েস্ট ইফোর্ট দেওয়া লাগে, হাইয়েস্ট এক্সপার্টিস দিয়ে তারপরে আমরা ডেট ডিক্লেয়ার, এভরি টাইম আমরা ডেট ডিক্লেয়ার করতে গেলে আমরা হাজারবার চিন্তা করি। তো ইটস এ ভেরি ক্রিটিক্যাল আই থিঙ্ক প্রসেস অফ। রাইট, কিন্তু এই যে উইলি যেটি বলছিলেন যে আপনার ধরেন 20 জন মারা গেছে, 150 জন আহত হয়েছে, এতজন নিখোঁজ, তাইলে তো আমরা একটা ধারণা পেতে পারি। হ্যাঁ, সেভাবে উইলি তো বলছে কোনো নিখোঁজের সংখ্যাই তারা বলছে না, নিখোঁজ সম্পর্কে এখনো নিখোঁজের সংখ্যা বলা হয়নি, এবং স্কুল কর্তৃপক্ষ মানে এই নিখোঁজের সংখ্যাটা তো আসলে আইন শৃঙ্খলা বাহিনী জানাবে না, এটা কিন্তু জানানোর কথা স্কুল কর্তৃপক্ষ যে আমার আচ্ছা ঠিক আছে, মানে যেহেতু নিহতদের শনাক্ত করার অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারণ বলা হয়েছে যে নিহত শনাক্ত করা না গেলে ডিএনএ ম্যাচ করে আসলে নিহত যারা হয়েছে তাদেরকে শনাক্ত করা হবে, কারণ কিছু বডি আসলে শনাক্ত করার মতো অবস্থায় নেই, এটা আসলে আমরা আমরা দেখেছি। তো এখন আমি যদি বলি আমার 20 জন নিহত হয়েছে, 871 জন হাসপাতালে, এবং তারপরে তাহলে আসলে মানে সংখ্যাটা কত আসলে বের করাটা খুব কঠিন না। ওই সব মানে যে 3টি ক্লাস চলছিল সেটি অভিভাবক এবং অন্যান্যদের কমপ্লেনের ভিত্তিতে বের করা যায়। তাদের যেহেতু অ্যাপ আছে, তাদের অ্যাপে একটা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আছে যে প্রতিদিন সকালের মধ্যেই তারা 10টার মধ্যে অ্যাটেন্ডেন্সটা অ্যাপে দিয়ে দেয়, এবং অ্যাপের মধ্যেই দেখা যায় যে কতজন আসলে ছিল, খুব সহজেই এরা বের করা সম্ভব। তবে আমরা স্কুল কর্তৃপক্ষকে আসলে পাইনি, আমরা গণমাধ্যম কর্মীরা কেউ এখন পর্যন্ত নিউজ চ্যানেল বলেন, মিক্স চ্যানেল বলেন বা পত্রিকা, কেউ আসলে তাদেরকে পাইনি, তাদের সাথে কথা বলতে পারিনি। জি, আর শেষ প্রশ্ন আপনার করি যে আমি দেখলাম একটা নিউজ যে ছাত্রলীগের কর্মীরা তারা বোধহয় রক্ত দিতে গিয়েছিল, তাদেরকে মারধর করা হয়েছিল, কারা মারলো এরা আবার? আমি আসলে হাসপাতালে তো যাইনি, যেহেতু আমি একদম হ্যাঁ স্পটে ছিলাম, এটা আসলে আমি মিস করে গেছি হয়তো। না ঠিক আছে উইলি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শিওর যে কালকেও আপনার একটা ফলো আপ আছে, যদি সুযোগ থাকে আমরা আপনার কাছে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব আবার পরে। অবশ্যই। এখন আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। থ্যাংক ইউ সুলতানা আপা। জি, ডক্টর মামুন। জি, নোনার উইলি আমার সহকর্মী ছিলেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। ডক্টর মামুন, আমি শেষ করব, আপনি শুনছিলেন যে কি অবস্থা, মানে টোটাল কমপ্লিট ক্যাওয়াস বলতে যা বোঝায়, তো একটু পরামর্শ যদি দিতেন যে আপনারা কিভাবে করে এরকম ক্রাইসিস ম্যানেজমেন্ট করেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট করেন, আর বাংলাদেশে এত বছরও আমরা একটা এরকম সিস্টেম ডেভেলপ করতে পারলাম না, আমরা কিভাবে করতে পারি? আপনাকে আমি তো বললাম যে আপনারা সংবাদ মাধ্যমে যারা আছেন, মিডিয়াতে যারা আছে, ইভেন সোশ্যাল মিডিয়াতে যারা আছে, তারা একটা সামনে এগিয়ে আসা উচিত। অ্যাটলিস্ট মানে আপনি ধরেন খুব হাইটেকের জিনিস না হোক, একটা ঘটনা ঘটলে যে ওই জায়গাটা ভিড় করা যাবে না, রাস্তাঘাটগুলো ক্লিয়ার করতে হবে, অ্যাম্বুলেন্সগুলো যেন ঠিক মতো যাইতে পারে, এইটুক তো বোঝার মতো বা বোঝানোর মতো ক্ষমতা আমাদের সবারই থাকা উচিত, ঠিক না? তো ওয়াটার সাপ্লাই বলেন, এগুলি সবকিছুরই তো একটা ইয়ে আছে। তারপরে বাকি যেটা এগুলি ধরেন এখনই যারা এই হসপিটালগুলো যারা ফেস করতেছে, যে পেশেন্টরা আসার পর তারা কি ডিফিকাল্টির মধ্যে পড়তেছে, আমি শিওর সেখান থেকে তারা লার্ন করবে। কারণ হসপিটালগুলো তৈরি হয় এইভাবে যে যখনই পেশেন্ট আসে সামহাও তারা তাদের যে রিসোর্স আছে, তারা আমার বিশ্বাস এটা সারা পৃথিবীতেই, শুধু আমেরিকা না বাংলাদেশও, ওরা তখন তাদের হায়েস্ট অ্যাবিলিটি দিয়ে ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করে। এবং ইভেনচুয়ালি ডাক্তাররা, এবং ওখানে তো খালি ডাক্তার থাকে না, ফার্মাসিস্ট থাকে, নার্সিং স্টাফ থাকে, অ্যাডমিনিস্ট্রেশন, সবাই মিলে কিন্তু একটা 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 কিছু সলিউশন করে ওরা, মানে রিসোর্স লিমিটেড, এবং সেখান থেকেও হাইয়েস্ট ইউটিলাইজেশন করে কিভাবে মানুষকে হেল্প করে, আপনি এটা একটা রিসার্চ করে দেখবেন, তারা কিন্তু হেল্প করে ইভেনচুয়ালি, এবং সেখান থেকেই তারা লার্ন করে যে সামনে তারা কিভাবে